টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা আমরা অনেকেই করে থাকি। ধরুন যে আমি বা আপনি বা আপনারা অনেকেই কেউ কেউ আছেন এরকম যে আমেরিকার স্থায়ী বাসিন্দা, পার্মানেন্ট রেসিডেন্স, কিন্তু পারমিশন ছাড়া, উইদাউট এনি পারমিশন 1 বছরের বেশি আপনি দেশে বা যেখানেই হোক আমেরিকার বাইরে থেকেছেন, কিন্তু এই মুহূর্তে আবার আপনি তাহলে ওই যে থাকাটা সেটা তাহলে আপনার এই গ্রিন কার্ডটা অকার্যকর বা অ্যাবান্ডেন্ট হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে আপনি আবার স্থায়ী বাসিন্দা হিসেবে এই আমেরিকায় আসতে চান। সেক্ষেত্রে কি আইনগত সুবিধা আছে বা আইনগত কি প্রক্রিয়া আছে সেটি আজকে আমাদের আলোচনার বিষয়, অর্থাৎ রিটার্নিং রেসিডেন্স ভিসা, অকার্যকর গ্রিন কার্ড কিভাবে আবার ফেরত পাওয়া যাবে, এটি আজকে আমাদের আলোচনার মূল বিষয়। সুপ্রিয় দর্শক, এই বিষয়ের উপরে বা এই বিষয়ের বাইরে ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন, আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, জুরিস্ট, ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। জনাব মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে শীতের রাত্রিতে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা অনেকেই যারা পারমিশন নিয়ে যাই তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া যারা আমরা 1 বছরের বেশি আমরা স্থায়ী অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্স কার্ড, গ্রিন কার্ড যেটাকে আমরা বলি, সেটি পাওয়ার পরে কোনো রকম পারমিশন ছাড়া 1 বছরের বেশি আমরা যখন আমেরিকার বাইরে থাকি, যখন আমাদের এই গ্রিন কার্ডটি অ্যাবান্ডেন্ট হয়ে যায়, অকার্যকর হয়ে যায়, কিন্তু আবার আমরা ফিরে আসতে চাই, এরূপ অবস্থায় এই রিটার্নিং রেসিডেন্স ভিসা বা SB1 আসলে কি, কেন এই গ্রিন কার্ড হারানো বা অকার্যকর হওয়ার ঝুঁকি তৈরি হয়, বা কিভাবে আমরা এটা আইনগতভাবে আবার ফিরে পেতে পারি, এই প্রশ্নটি আপনার কাছে রইল জনাব অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান। ধন্যবাদ। দেশে গিয়েছিলাম, ফিরে এসেছি, বড় ভালো লাগলো। যদিও অনেক ঠান্ডা, তারপরে ওই যে অনেক সময় সবকিছু ঠিক থাকলো, ওই জানালার গ্যাপ দিয়ে বাতাস আসে ইত্যাদি কারণে একটু ঠান্ডাটা মনে হয় একটু বেশি লাগতেছিল। হ্যাঁ, কিন্তু খুবই মধুর একটা ব্যাপার। বেশি দিনের জন্য যাওয়াও যায় না, 2 সপ্তাহের জন্য না, তার কম সময়ের জন্য গিয়েছিলাম, কিন্তু খুব ভালো লেগেছে। আর কিছু ভালো কাজও হয়েছে, সেজন্য খুব ভালো লাগতেছে। হ্যাভিং সেড দ্যাট, কি যেন বলে, আপনি যে কথাটি বললেন এটা বিভিন্নভাবে হতে পারে। একজন মানুষ দেশে গিয়েছেন, দেশে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন, হ্যাঁ, এবং সেই অসুস্থতা এমন এক পর্যায়ে গেল যেটা একটা লম্বা সময় ধরে চলতে থাকলো। তারপরে বিভিন্ন ধরনের সেবা শুশ্রূষার ব্যাপার আছে। অনেক সময় দেখা গেল অ্যালোপ্যাথিক চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, তখন আমাদের অঞ্চলে বিভিন্ন ধরনের অন্য ব্যবস্থা আছে, হোমিওপ্যাথিক আছে, বিভিন্ন ধরনের আরো চিকিৎসা ব্যবস্থা আছে। যত কিছু পারা যায় নিশ্চয়ই আপনারা সেগুলো চেষ্টা করবেন যাতে করে শরীরটা ভালো হয়ে যায়। তো এগুলা আছে। তারপরে জমি জমা নিয়ে কিছু সমস্যা আছে, জমি জমা বিক্রি করতে গিয়ে, তারপরে বন্টনের বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে, বা আপনি একটা ডিগ্রি প্রোগ্রামের মাঝখানে ছিলেন, চলে এসেছিলেন, আবার গেলেন, আর সেখানে আপনি পড়াশোনাটা শেষ করে আসতে যাচ্ছেন, বিভিন্ন কারণে আপনার এই ডিলেটা হয়ে যেতে পারে। তো সঞ্চালক মহোদয় যেটা বললেন, সেই সমস্ত কারণে যতই আপনার রিজন থাকুক, এটা অনেক সময় তারপরেও যে গ্রিন কার্ডটা নষ্ট হয়ে গেল। তো তারপরে
বা অনেক সময় হয় কি যে যতই আমরা বলি এগুলা, অনেক সময় ভাবলো যে আমি আর যাব না, ওখানে গিয়ে ওই প্লেট ধুইতে হয়, নিজের প্লেট নিজে ধুইতে হয়, ড্রাইভার সাহেব ওই গাড়ির দরজাটা খুলে ধরেন না, এ ধরনের বিভিন্ন কিছুর কারণে হয়তো অনেকে চাচ্ছে না আর ফিরতে। কিন্তু পরে এক সময় দেখলেন যে না, এটা কাজটা কেমন হয়ে গেল, আবার যাই। হুম। তারপর অনেকে আছেন এখানে আসলেন, কিন্তু ওনার ওইখানে একটা খুব সম্মানীয় মানে সম্মানজনক একটা চাকরি আছে ওইখানে, হ্যাঁ, কি ওনার বিজনেস আছে, সেখানে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, অনেক কিছু জড়িত। তো বিভিন্ন কারণে এটা হতে পারে, এবং তারপরে আপনি মনস্থ করলেন যে না, তারপরে আমি যাই। হ্যাঁ, তো গেল। তো এইরকম সময়ে যেটা আপনারা বললেন, এবং ওই যে যেটা সঞ্চালক মহোদয় বললেনই যে SP1, মানে একটা ব্যবস্থা আছে, হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনাকে যেটা বেসিক যে জিনিসটাই করতে হবে, যে আপনি যে এই যে বাইরে থাকলেন, কেন থাকলেন, এটার একটা সদুত্তর একটা জোগাড় করতে হবে। হ্যাঁ, মানে একটা তো আছে প্রথমে যেই রিজনটা, আপনি একটা মোটামুটি একটা রিজনেবল একটা যেই ন্যারেটিভ একটা করলেন, এবং এটার সাথে যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ওগুলা জোগাড় করতে হবে। আপনি অসুস্থ ছিলেন, ভালো কথা, ডাক্তারের সার্টিফিকেট আছে, কি কি ওষুধ খেয়েছেন, কিভাবে কি হলো, মানে শুধুমাত্র জাস্ট একটা এক পৃষ্ঠার একটা সার্টিফিকেট নিয়ে আসলেন, হ্যাঁ, তাহলেই হবে না। এটার জন্য একটা রিজনেবল এবং একটা প্লজিবল একটা এক্সপ্লেনেশন থাকে। হ্যাঁ, তারপরে আপনি ডিগ্রি করেছেন, তারপর আপনার চাকরিটা ছিল, বিভিন্ন যাই আছে, হ্যাঁ, এগুলা আপনার জন্য প্রথমে আপনি এটা একসাথে করেন। করার পরে আপনি ওই আপনি আমেরিকান এম্বাসির সাথে যোগাযোগ করেন। করার পরে এটা আপনার একটা অ্যাপ্লিকেশনের মতো আছে। তো ওটা করে তারা প্রথমে ডিটারমিনেশন নেয় যে আপনার এটা কি সত্যি এটা গ্রহণযোগ্য ব্যাখ্যা কি না। ওটা হলে তখন আপনি তখন ওই কনসুলার প্রসেসিং এর মাধ্যমে হুম আপনি এখানে আবার চলে আসতে পারেন। তো কনসুলার প্রসেসিং শব্দটা বললাম, এটার সাথে যে মানে এটা একটা কমন একটা পরিচিত শব্দ, তো এটার সাথে সাথে অনেক কিছুই আবার হয়তো কমন আপনারা ভাবতে পারেন। তো মোটামুটি শিওর যে আপনার প্রাথমিকভাবে যে এফিডেভিট অফ সাপোর্টের যে ব্যাপারটা, ওইটা লাগবে না, কিন্তু তারা যদি চায়, হ্যাঁ, ওটা করতে হতে পারে, ওটার জন্য রেডি থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমেরিকাতে আপনার আহ, মানে পারিবারিক যোগাযোগটা কেমন, হ্যাঁ, বা এখানে যাওয়ার আগে আপনি এখানে কিভাবে সেটেল হয়েছিলেন, আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন কিনা, হ্যাঁ, সেটার কি অবস্থা, সেটা কি এখনো খোলা আছে কিনা, আপনার কোনো চাকরি ছিল কিনা, আপনার বাসা ছিল কিনা, আপনি এখানে যে আপনি পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে আসলেন, সেটা আপনাকে দেখাতে হবে আপনি সত্যি আপনি এখানে মানে স্থায়ীভাবে বসবাসের জন্য যা যা করা দরকার আপনি সেই ব্যবস্থা নিয়েছিলেন, আপনার ইন্টেন্টটা আপনার ছিল, এবং সেই ব্যাপারে সেটা বাস্তবায়নের জন্য আপনি একটা ব্যবস্থা নিয়েছিলেন। ওটা একটা ভেরি ইম্পর্টেন্ট, মানে এই ব্যাপারটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যখন আপনি বলবেন যে আমি আবার আসতে চাই, তখন এই যে আসলে কি হবে, আপনি তো এসেছিলেন, এসে আপনি কি করলেন, সেই যে যে অতীতটা, সেই যে হিস্ট্রিটা, সেই যে আপনার যেই এভিডেন্স গুলা, এগুলা তাদের ডিটারমিনেশনের একটা পার্ট হবে। হ্যাঁ, আর তাহলে কি দাঁড়ালো, আপনার এখানে ফ্যামিলি মেম্বার্স আছে, এখানে ফ্যামিলি টাইজ আছে, আপনার এখানে এসে আপনি স্থায়ীভাবে থাকার জন্য একজন মানুষ যা যা করে আপনি সে ধরনের ব্যবস্থা নিয়েছিলেন। তারপরে বহু মানুষই, প্রায় সবাই যাদেরই গ্রিন কার্ড আছে, তারা একেবারেই মানে জন্মভূমি থেকে মানে উৎখাত হয়ে যায় না, তারা তাদের এখানে আত্মীয় স্বজন থাকে, তাদের সয়-সম্পত্তি থাকে, তারা বেড়াতে যাবে, কিছুই না থাকলেও দেখতে যায়। হ্যাঁ, এরকম আছে। তো তো তখন গিয়ে মানুষ অসুস্থতায় পড়ে, তাদের যে আগে জমি জমা আছে সেগুলা নিয়ে তারা তো গ্রিন কার্ড হয়ে গেল, হ্যাঁ, তারা ওনারা চলে আসেন, কেউ তো আর আসার আগে সব বিক্রি টিক্রি করে দিয়ে আসে না, যে আগে যাই দেখি অবস্থা বুঝি তারপরে এসে দেখা যাবে। তো এগুলা বিভিন্ন কারণে আপনার এই ধরনের 1 বছরের বেশি চলে যেতেই পারে, কিন্তু কথাটা হচ্ছে যখন আপনি আবার আসতে চাবেন, তখন এই ব্যাখ্যাগুলা খুব দরকারি একটা ব্যাপার হবে। মানে এই ডকুমেন্টগুলো তখন আপনাকে সাবমিট করতে হবে আবেদনের সাথে।
হ্যাঁ, তো এক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটি সেটি হচ্ছে যে 1 বছরের বেশি এই যে টাইম বার, এইটার কোনো মানে সীমাবদ্ধতা আছে কিনা? কেউ হয়তো 1 বছরের বেশি, কারো 2 বছরের বেশি, কারো 3 বছরের বেশি, বা এমনও হতে পারে কারো হয়তো 10 বছরের গ্রিন কার্ড ছিল, 2-3 বার আসছে, তারপরে হয়তো কোনো কারণে অসুস্থ হয়ে গেছে, এরপর অনেক দিন চলে গেছে, গ্রিন কার্ডের মেয়াদও শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে কি সে আবেদন করলে বা আবেদন করার তার জন্য সুযোগ আছে কিনা, বা ব্যাপারটা এই হচ্ছে ধরনের টাইম বার আছে কিনা? আপনি যেই প্রশ্নটা করলেন ইমপ্লাইডলি, হ্যাঁ, হ্যাঁ। আপনি যেই পরিস্থিতিটা ব্যাখ্যা করলেন, এটাই নর্মাল। আচ্ছা, যে আপনার যে বিভিন্ন জনের বিভিন্ন সিচুয়েশন আছে, এ ধরনের কোনো স্পেসিফিক নাই যে 5 বছর হয়ে গেলে আর পারবে না, কি আচ্ছা। মানে 1.5 বছর হয়ে গেলে পারবে, এই ধরনের কোনো ব্যাপার নাই। প্রতিটা কেস, যেমন হয়তো উনি 2 বছর এর মধ্যেই ফিরে আসতে 3 বছরের মধ্যেই ফিরে আসতে চাচ্ছেন, কিন্তু তার এখানে কিছুই নাই, এখানে আসছে কিচ্ছু নাই। অথচ অনেকে সে 10 বছর পরে, কিন্তু উনার এখানে যতদিন ছিলেন তার মধ্যে অনেক কিছু করেছেন, হ্যাঁ, এবং সেইগুলার মানে ইনফরমেশন গুলো আছে, এভিডেন্স গুলো আছে, হ্যাঁ, এবং তার সমস্ত ফ্যামিলি মেম্বার্স এখানে বা অন্তত অনেকেই আছে। এই যে বিভিন্ন পরিস্থিতিটা, এটা অনুযায়ী ডিসিশনটা হবে। এখানে কোনো 2-2 4-এর কোনো ব্যাপার নাই। তো এক্ষেত্রে যদি কারোর ধরুন যে এরকম পরিস্থিতির কারণে যদি কারোর 10 বছরের গ্রিন কার্ডের মেয়াদ ছিল, গ্রিন কার্ডের মেয়াদও চলে গেছে, এখন তার সে আবার আসতে চায়, তাহলে কি তার করণীয় কি হবে, বা সে আসতে পারবে কিনা, বা তার এই হ্যাঁ সরি, আপনি আপনি কাইন্ডলি শেষ করেন, হ্যাঁ আমি সরি। এটাই 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 তার তার তো আবার তো গ্রিন কার্ড রিনিউল করতে হবে, সেক্ষেত্রে সে কিভাবে কি প্রসিড করবে বা আগাবে কিভাবে? হ্যাঁ, না, যখন ওখান থেকে আসবে, ওই যে বললাম SB1 ভিসা, আপনি যে পুরো টার্মটাই যেটা বলেছেন, উনি ওই প্রথমবার যখন আসলেন ওইরকম করে আপনি ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসবেন। এখানে আসার পরে আপনার যদি গ্রিন কার্ড ওই যে হয়ে যায়, কি যেন বলে, আপনার তো এই আগের গ্রিন কার্ড যতই মেয়াদ লেখা থাকুক, হ্যাঁ, ওটা ওটা ইজ গন, মানে তো ওটা শেষ হয়ে গেছে। কিন্তু কথাটা হচ্ছে যে ওই জন্যই তো এই ইমিগ্রেন্ট ভিসাটা, SB1 ভিসাটা, মানে রিটার্নিং রেসিডেন্ট। রেসিডেন্স। আপনি যখন আসলেন তখন আবার ওই যে যখন এসে পৌঁছালেন তখন থেকে আপনার আবার গ্রিন কার্ডটা হয়ে গেল। তখন ইউ জাস্ট নিড অ্যান আইডি, ইটস জাস্ট অ্যাবাউট দ্যাট। আইদার এটা মানে সাথে সাথে চলে আসবে অটোমেটিক, হ্যাঁ, অথবা যদি না আসতে থাকে আপনি ওই কি যেমন I-90 করে আপনি এটা নিয়ে নেবেন। এই হলো কথাটা। কিন্তু আপনার এই ব্যাপারটা, এই যে কথাটা বললেন, এটা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আমাকে নিয়ে যাচ্ছে, আপনি নিয়ে গেলেন। সেটা হচ্ছে, আমি একটা উদাহরণ দেই। এই রিসেন্টলি আমরা একটা কেস পেয়েছি, হ্যাঁ, যেটা আমি আরো বিভিন্ন দেশের বিভিন্ন অন্যান্য জিনিসগুলো আমি করি এবং এটা হয়েছে। সেটা হচ্ছে উনি 7 বছর বাইরে থেকে উনি চলে আসছেন অলরেডি, হ্যাঁ, উনি আর ওই ভিসা টিসার দিকে যান নাই। ওনার ওই যে মেয়াদ যেটা বললেন, হ্যাঁ, ওইটা ছিল, উনি জাস্ট চলে আসছেন। কিন্তু এয়ারপোর্টে ওনার ওই গ্রিন কার্ডটা রেখে দিয়ে ওনাকে সোজা ডিপোর্টেশন প্রসিডিংসে ফেলে দিছে। আচ্ছা, এইটা হইলে আমার জন্য সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা। এরকম যারা কেস আছেন, আমি গেলে রেগুলার এগুলা করি, হ্যাঁ, এবং এই রিসেন্টলি এই যে সম্মানিত ভদ্রমহিলা, উনি এরকম চলে আসছেন। তা আসার পরে ওনার তো অ্যাকচুয়ালি গ্রিন কার্ড অ্যাবান্ডন হয়ে গেছে, তো ওনাকে ঢুকতে দিছে, হ্যাঁ, কিন্তু সোজা ওই কোর্টে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আমরা কোর্ট থেকে ওনার গ্রিন কার্ডের ব্যবস্থা পাকাপোক্ত করে নেব, ওই কেসটা আমরা টার্মিনেট করাবো, মিনিং ওনার গ্রিন কার্ডটা রয়ে গেল। এই হচ্ছে ব্যাপারটা। আর সব কথা, শেষ কথা হচ্ছে যে ধরেন উনি যদি এই যে চলে আসলেন বা অন্য কোনো ভাবে যদি দেখা যায় যে ওনার ওইভাবে হচ্ছে না, কিন্তু সে ওনার ছেলে আছে এখানে, হ্যাঁ, যিনি সিটিজেন, কি হাজবেন্ড এখানে সিটিজেন, বা ওয়াইফ হ্যাঁ, সিটিজেন। আমার ছেলে বলতে আমি এটা বেদবি নিয়েন না, ছেলে বা মেয়ে, হ্যাঁ, মানে সন্তান আছে 21-এর উপরে এবং সিটিজেন, তো তারা আবার অ্যাপ্লাই করে তাকে নিয়ে আসতে, ওনাকে নিয়ে আসতে পারে। আচ্ছা, বা এই যে এখানে কোর্টে যদি টার্মিনেশন নাও হয়, হ্যাঁ, ওনার জন্য এখানে আবার অ্যাপ্লাই করে ওনাকে এখানে রেখে দেওয়া যেতে পারে। আচ্ছা। তো যদি আরেকটি প্রশ্ন করি, আমরা অনেকক্ষণ ধরে দর্শক অপেক্ষা করছে তাদের ফোন নেবার, একটি প্রশ্ন করেই নেব, কারণ ফোন নেওয়া শুরু হলে আর প্রশ্ন করা যাবে না, উত্তরও পাওয়া যাবে না। যদি SB1 ভিসা নাকচ হয়ে যায়, যেটা আমরা রিটার্নিং রেসিডেন্ট ভিসার কথা বলছি, যদি নাকচ হয়ে যায়, তখন কি গ্রিন কার্ডধারীর জন্য অন্য কোনো আইনি বিকল্প রাস্তা কোনো খোলা থাকে কি?
এইমাত্র যেটা বললাম, যদি অন্য কোনো ভাবে, যেমন ওই যে ওনার মানে সন্তান আছে সন্তানাদি 21-এর আছে। উপরে এবং সিটিজেন, আচ্ছা, ওনার স্পাউস আছে, হ্যাঁ, আর অন্যান্য ক্যাটাগরির লোকজন তো আছেই যারা আর কি মানে ওটা তো আরো দেরি হবে, হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে ওনারা পিটিশন করেও ওনাকে আবার নিয়ে আসতে পারেন। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আমরা একটু প্রশ্নতে যাই, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে দর্শক। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আমার অ্যাটর্নিকে আমার সালাম। আমার প্রশ্ন হলো আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো ওনার সব সাপোর্টিং ডকুমেন্ট সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন ফাইল এনবিসি তে আছে, তো এনবিসি ওইটা রিভিউ করতেছে, এখনো ডিকিউ হয় নাই। জি, তো আমার আম্মু আসছিল ভিজিট ভিসা নিয়ে, উনি এখন বাংলাদেশে আছে, ওনার এখনো ভ্যালিড ভিসা আছে। যদি এখন উনি আসতে চায়, কি এখনো কি অ্যাডজাস্টমেন্ট করা যাবে? যে এনবিসি তে ফাইল আছে না, আর যদি করা যায় তাইলে কি এটা সহজভাবে হবে না এটা একটু ডিফিকাল্ট প্রসেস? এটাই কোয়েশ্চেন ছিল। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মীর মিজানুর রহমান। ওনার যদি ভিসা থাকে হ্যাঁ, এবং উনি যদি এখানে ভিসা নিয়ে ইন্সপেক্টেড হয়ে এখানে অ্যাডমিটেড হন সে B2 ভিসাতে, উনি তারপরের দিনই এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করে দিবেন আচ্ছা, এবং এটা গতানুগতিক পদ্ধতিতে চলবে। আমি জানি না আপনাকে বলেছি না একটা প্রোগ্রামে বললাম, যেমন এখান থেকে এখন অ্যাপ্লাই করলে শুধুমাত্র I-130 ইমিগ্রেন্ট পিটিশনের জন্য আজকে দেখলাম 49.5 মাস লাগতেছে 50 মাস। প্রথম অ্যাপ্লিকেশনটা, মানে পিটিশনটা অ্যাপ্রুভ হতে, তারপরে তো এনবিসি, তারপরে ডিকিউ, তারপরে লাভ লেটার পাওয়া শুরু হবে ইত্যাদি, এই জিনিস বলতে। কিন্তু এখানে যদি চলে আসে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে কোনো বান নাই, ওই যে 75-76 যেই কথাবার্তা হচ্ছে, তো আসলে এবং আশা করা যায় 6 মাসের মধ্যে যদি উনি ইন্টারভিউ পান আমি অবাক হব না, এবং উনি এর মধ্যে 3 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। নট দ্যাট উনি আর ওয়ার্ক কাজ করতেই হবে, বাট আমি জাস্ট বলতেছি এই হচ্ছে অবস্থা, এবং উনি ফাইল করে দেবেন, দ্যাটস ইট। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। এই গত সপ্তাহ ক্যালিফোর্নিয়াতে একজনের ওয়াইফ মানে এরকম কনসুলার প্রসেসিং চলতেছিল, এর মধ্যে ভিজিট ভিসা চলে আসছে, and we are filing for adjustment of status. That's it. অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। তার মানে আপনার মা আম্মা যদি এখন আসে, এসে অ্যাডজাস্টমেন্ট যদি করতে চায় সেটা অনেক সুবিধা হবে। নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন ছিল। জি করুন। আমার বাবা মা হচ্ছে গ্রিন কার্ড, আমিও ইউএস পাসপোর্ট। আমি আমার আব্বা আমার হোম কেয়ার কাজ করি, ম্যানেজ লং টার্ম কেয়ার। মানে আমি বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট বাই করছি। এখন এই যে ডোনাল্ড ট্রাম্পের যে ইমিগ্রেন্ট ভিসা স্থগিতের কারণে পাবলিক চার্জ একটা ওখানে উল্লেখ করছে। এখন হোম কেয়ার ইজ পাবলিক চার্জ কিনা, আর আমি যদি এখন দেশে যাই 1 মাসের জন্য যাবো, আসার পরে আমাকে জেএফকেতে প্রশ্ন করুক সমস্যা নেই, কিন্তু আমার কোনো আদার্স কোনো মানে প্রবলেম হবে কিনা আমি তো জানতে চাইছিলাম। আপনি ইউএস পাসপোর্ট হোল্ডার বললেন না? জি আমি ইউএস পাসপোর্ট হোল্ডার, আমার আব্বা আমার গ্রিন কার্ড। জি, আপনি তাদের হোম কেয়ার করেন, এটাই হলো এইটার কারণে ভয়টা পাচ্ছেন। এখন হোম কেয়ার তো পাবলিক চার্জ কিনা আমি জানি না। আচ্ছা, আর এটা আমি দেশের থেকে আসার পরে আমার বাপ মা নিয়ে আসার সময় কোনো সমস্যা হবে কিনা এয়ারপোর্টে? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার ওনারাও প্রশ্ন। যাবে, বাবা মাও যাবেন দেশে? বাবা মাও যাবে, আপনার বাবা মাও তো যাচ্ছে দেশে। জি আমি ওদেরকে নিয়ে যাবো। আসলে যাইতাম না, আমার কাজ ইমার্জেন্সি কাজ আছে, যার কারণে আমাকে যেতেই হবে আর কি। আচ্ছা, এখন আসার সময় যদি কোনো সমস্যা হয়, আমি যদি সমস্যা পড়ি, আমার দেশে বউ বাচ্চা কাজ আছে, আবার যদি আব্বা আমার সমস্যা নাই, আমার যদি আবার যদি সমস্যা হয়, আমি তো কাজ করি, এখন এই তো বিগ প্রবলেম হয়ে যায়, তখন তো কি করবো চিন্তা আছে, বুঝছেন? অনেক অনেক ধন্যবাদ যে আপনার প্রশ্ন। কোনো, আচ্ছা আমি বলবো, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। যে কোনো মানে মানুষ মানে যেমন গ্রিন কার্ড হোল্ডার, সিটিজেন না, যখন ফেরত আসতে নিবেন, ইটস এ নিউ গ্রিন কার্ড, ইটস এ নিউ পার্মানেন্ট রেসিডেন্স, ইটস এ নিউ অ্যাডমিশন। ফলে ওনার এই যে ব্যাকগ্রাউন্ড যা বললেন, এটা ছাড়া আরো যদি মানে এটা সহ এবং আরো যদি অন্যান্য বিভিন্ন রকমের বেনিফিট নিয়ে থাকেন, এবং সেটা যদি হোম কেয়ার মানে এটা যদি ওই ইসের ভিত্তিতে হয় যে পাবলিক চার্জ ইস্যুতে যেমন ওয়েলফেয়ার বেনিফিটের মাধ্যমে যদি এগুলো হয়, এবং সেখানে যদি এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয় যে আপনার ফ্রম পাবলিক চার্জ পয়েন্ট অফ ভিউ
ওনার এই গ্রিন কার্ড থাকার কথা না, এটা নিয়ে যদি শুরু করে, মানে কথাবার্তা শুরু করে এবং প্রসিডিংসে ফেলে, প্রসিডিং মানে ডিপোর্টেশন প্রসিডিংসে, আমি অবাক হব না। ফলে যারা গ্রিন কার্ড হোল্ডার আছেন তারা বাইরে যাবেন কিনা তারা একের অধিকবার চিন্তা করে দেখবেন, যাদের কোনো না কোনোভাবে কোনো ইস্যু আছে। হ্যাঁ, এই নিউ ইয়র্ক না, আমি নিউ জার্সি থাকি, আমার বাসা থেকে 3 ব্লক দূরে একটা দোকান আছে, নামটা দরকার নেই, ওই দোকানে আইস হানা দিল। মানে নিউ ইয়র্ক শহর, বড় শহর, ছোট শহর, এরকম কোনো বাদ টাদ নাই। মানে যেরকম একটা অবস্থা দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা একটা ছোট শহরে আমি একটা থাকি এমন কিছু না, এখানে নাকি আইস দাঁড়াইছে। আমার মেয়ের কাছে টেক্সট আসলো, আমরা দোকানে যাচ্ছিলাম, হ্যাঁ, এই হলো কথা। তো আমার শুধু কথাটা হচ্ছে, এখানে ভয় দেখানো মেইন কথা না, ওনাদেরকে নিয়ে, এই যে উনি নিজেই বলতেছেন যে এয়ারপোর্টে যদি এরকম একটা হ্যাসেল হয়, ওনাকে যদি থাকতে হয় ওইখানে, যে মানে এই যে ব্যাপারগুলো, এগুলো খুব সহনীয় হবে না। হ্যাঁ, তো ফলে যদি পারা যায় এবং ইচ্ছা করলেই পারা যায়, সেটা হচ্ছে কোনো দেওয়া যায় নাই, দেশে যাবে না। ধন্যবাদ। না, কিন্তু ওনার প্রশ্ন যেটা ছিল সেটা আপনি বলেননি। উনি ওনার বাবা মাকে নিয়ে অতটা কনসার্ন হচ্ছেন না, যেহেতু গ্রিন কার্ড হোল্ডার, তো যদি তাদেরকে পাঠিয়ে দেয় সেটা সমস্যা। কিন্তু উনি যাচ্ছেন, উনি ইউএস পাসপোর্ট হোল্ডার, ওনার বাবা মায়ের উনি হোম কেয়ার করেন, এই হোম কেয়ারটি পাবলিক চার্জের মধ্যে পড়ে কিনা, বা এই কারণে তার কোনো সমস্যা হবে কিনা তার নিজের, অর্থাৎ ওনার নাম বোধে মোহাম্মদ সেলিম, উনি ফেসবুকে এই প্রশ্নটি করেছেন। এইটা হচ্ছে ওনার মানে প্রশ্ন। আমি শুনেছি যে বাবা মার কিছু হবে কিনা, উনি যদি সিটিজেন হন, যেরকম করতেছে এখন, ইভেন ওটা হাত দিয়ে ধরতেছেও না, আপনি দেখালেন, আপনাকে বিদায় দিয়ে দিলাম। হ্যাঁ, এই হচ্ছে সিটিজেনদের যখন ভিতরে আসতে নিবে, এই হচ্ছে এইভাবে করে ভিতরে আনাচ্ছে। হ্যাঁ, সুতরাং এটা মানে ওনাকে কোনো প্রশ্নই করা না করার কথা আর কি। মানে আপনি পাসপোর্টটা দিতে যাবেন, পাসপোর্টটা দেখবে, মানে হাত দিয়ে বাই দিয়ে দিবে, মানে আপনার অ্যাডমিশন, মানে আপনি চলে আসলেন শুধুমাত্র। এই হচ্ছে সিটিজেনদের অবস্থা। আমি বলতেছিলাম যে ওনার বাবা মার কোনো সমস্যা হবে কিনা এটা নিয়ে। না, সেটা তো আছেই। তার মানে উনি কি হোম কেয়ার করছে, হোম কেয়ারটা পাবলিক চার্জের মধ্যে পড়ে কিনা সেই ভয়টা উনি পাচ্ছেন। দ্য আনসার ইজ মোস্টলি ইয়েস। এখন কথা হচ্ছে, কেউ ওনার বাবা মাকে সেবা দিবে বা অন্য কোনোভাবে কোনো নার্স থাকবে, এটা বিভিন্ন ভাবে হতে পারে। ওনার প্রাইভেট ইন্স্যুরেন্স থাকতে পারে, ওনার নিজে পয়সা দিয়ে নার্স রাখতে পারে, উনি নিজে করতে পারে। এটা দিয়ে আমি জাস্ট এতটুকের মধ্যে আমি বলতে পারবো না যে উনি ওই পাবলিক চার্জের, মানে যেই ওয়েলফেয়ার বেনিফিট নিয়ে এটা করতেছেন কিনা, ওই তথ্য আমার কাছে নাই। কিন্তু হোম কেয়ার তো পাবলিক চার্জের মধ্যে পড়ে না। আমার কথা হচ্ছে ওইটাই তো কথা, যে আমি জানি না ওই টাকাটা কিভাবে আসতেছে, এটা কিসের বিনিময়ে, এটা কি ওই পাবলিক ওয়েলফেয়ার বেনিফিটের আন্ডারে ওইভাবে করে আসে, না ওনার প্রাইভেট অ্যারেঞ্জমেন্ট আছে। মানে উনি ওনার বাবা মাকে সেবা দেন, সেটা আমার আউটসাইড বলে দেওয়া যে এইটা ওয়েলফেয়ার বেনিফিট, এটা আমার ঠিক হবে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। অ্যাটর্নি সাহেব, রানা ভাই আপনাকে সহ। জি। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি ইমিগ্রেন্ট, আমি ইউএস সিটিজেন। আমার আম্মুকে লিগালি গ্রিন কার্ড দিয়ে আসছে লাস্ট 2025 এর এপ্রিলে। উনি বাংলাদেশে গেছে, উনি আসছে জাস্ট 2 মাস ছিল, দেন বাংলাদেশে গেছে। সাডেনলি উনি সিক হয়ে গেছে। ওনার একটা স্টামিকে একটা অপারেশন ছিল, টিউমার অপারেশন। জি। তো উনি রেস্টে ছিল। উনি এখন ফিল বেটার। আমি ডাক্তার থেকে লিখিত নিয়েছি, উনি আগামী মাসে ফ্লাই করবে, বিগিনিং অফ দ্য মান্থ উনি ফ্লাই করবে। এখন নিউ ইয়র্ক এয়ারপোর্টে কি ধরনের সমস্যা ফেস হইতে পারে একটু যদি জানান, উপকার হতো। আসলে এটা তো বলা যায় না আসলে কি ধরনের সমস্যা হতে পারে, এগুলো ইমিগ্রেশন অফিসার যারা থাকেন তাদের উপরে নির্ভর করে। কেউ দেখেও না, কেউ দেখে, ইত্যাদি ইত্যাদি, সেটাকেই করে। তারপরেও অ্যাটর্নি মীর মিজানুর রহমান, ওনার প্রশ্নের প্রেক্ষিতে আপনার মতামত কি? উনি যা মনে হচ্ছে এই পর্যন্ত একবার গিয়েছেন। হ্যাঁ, মানে এমন না যে ওনার একটা প্যাটার্ন হয়ে গিয়েছে যে উনি একদম একদিন শেষ হওয়ার একদিন আগে কোনো রকমে চলে আসলেন, এভাবে করেই উনি মানে মানে কার্যক্রম উনি গ্রহণ করছেন। তো ওইরকম না হলে এই প্রথমবার
সেটা একটা জিনিস, মানে আমি কোনো সমস্যা দেখি না। দ্বিতীয় কথা হচ্ছে যে কতদিন উনি বাইরে থাকলেন, ওই তথ্যটা স্পেসিফিক ভাবে আমি জানতে পারলাম না। হ্যাঁ, যদি 5 মাস 6 মাস, 5 মাসের বোধ হয়। আচ্ছা, যদি ওখানে 6 অপারেশন মাসের হয়েছে, বেশি টিউমার হয়, অপারেশন হয়েছে, তার কাগজপত্র ওনার কাছে আছে। হ্যাঁ ওটা তো আছেই, কিন্তু মানে সমস্যাটা শুরু হবে ওটা মানেই এই নয় যে ওনাকে ঢুকতে দেবে না, কিন্তু যদি 6 মাসের বেশি থাকে তখন যদি আসতে নেয় তখন শি শুড বি রেডি। এই যে কাগজপত্র দেখালেন, হ্যাঁ, তারপরে আমি আর কোনো সমস্যা দেখি না। কিন্তু কথা হচ্ছে এটা একটা ইস্যু হবে যে উনি 6 মাসের বেশি বাইরে থেকে তারপরে ফিরতেছেন, এটা ইস্যু হবে। কিন্তু ইস্যু মানে এই নয় যে ওনাকে ওই সেকেন্ডারি ইন্সপেকশনে নিয়ে যাবে ইত্যাদি, এটা করতেই পারে। সেটা হচ্ছে তখন যেন উনি ভয় না পেয়ে ওনাকে যখন আরেকটা রুমে নিয়ে যাবে, এমনও হতে পারে উনি দেখবেন পাশেই এক ভদ্রলোক বা ভদ্রমহিলাকে বসায় রাখছে, তাকে আবার মানে চেয়ারের সাথে শিকল দিয়ে বেঁধে রাখছে, এমনও দৃশ্য দেখতে হতে পারে। উনি যেন না ঘাবড়ান, কারণ ওনারটা ওইটা হয়তো এক জিনিস না। তো তখন উনি শুধুমাত্র ওই যে ডাক্তারের কাগজপত্র এবং যেন ব্যাখ্যা করতে পারেন কি হয়েছিল। অনেকেই এরকমের কাগজপত্র নিয়ে আসেন, কিন্তু ওইটার সাথে ওনার যায় কি না, হ্যাঁ, ওনার আসলে এই সমস্যাগুলো হয়েছিল কিনা উনি যেন এটা ব্যাখ্যা করেন। উনি যদি মানে আমাদের এভরি চান্স উনি ইংরেজি পারেন, কিন্তু দেয়ার ইজ এভরি আদার চান্স ওনাকে বোঝাইতে হয়তো একটু কষ্ট হইতে পারে। ওনার যদি দরকার লাগে ওরা ট্রান্সলেটর দিবে, দিয়ে উনি বুঝিয়ে যে এরকম আমার হয়েছিল, উনি বেরিয়ে চলে আসবেন। এটার জন্য মানে আমি এই ফ্যাক্ট প্যাটার্নে আমি কোনো বড় কোনো সমস্যা দেখছি না। ইস্যু হবে, দ্য আনসার ইজ ইয়েস। ইস্যু থেকে বেরিয়ে উনি কি বাসায় ফিরবে, দ্য আনসার ইজ ইয়েস। হ্যাঁ, হতেও পারে, নাও পারে। সেগুলো আমি যেটা বললাম আর কি, যে হবেই যে এমনও নয়, আবার হবে না সে তেমনটিও নয়। যাই হোক, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আরও প্রশ্ন আমাদের আছে, অনেকেই টেলিফোনে অপেক্ষা করছেন। আমাদের ফেসবুকেও দুই একটা প্রশ্ন আছে। আশরাফুর রহমান বন্ধুর জন্য লিখেছেন, আপনারা সময় থাকলে নিশ্চয়ই উত্তর দেবো। আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর এসে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম অনেক টেলিফোন এবং ফেসবুকে একটি প্রশ্ন নিচ্ছে আশরাফুর রহমান। তিনি তার বন্ধুর জন্য লিখেছেন যে ওয়ান অফ মাই ফ্রেন্ড, হি নাও স্টেইং ইন ইউএসএ অ্যাজ অ্যাজাইলাম সিকার, হি হ্যাজ ভ্যালিড Canadian visa. My question is, if he goes to Canada and he come back again without any complexity, উত্তর কি আছে আপনার কাছে? উনি যদি এখানে ইলিগাল থাকা অবস্থায়, শব্দটা খুব শোভনীয় নয়, কিন্তু দ্যাটস হোয়াট ইট ইজ, আনডকুমেন্টেড এটসেট্রা। কারণ অ্যাসাইলাম করলেই স্ট্যাটাস থাকে না। ওইটা দিয়ে ওয়ার্ক পারমিটও পাওয়া যেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে ওনার স্ট্যাটাস আছে। হ্যাঁ, যারা এখানে ধরেন ভিজিট ভিসায় আসছিলেন, উনি 6 মাসের এখানে থাকার পারমিশন পেয়েছেন, তারপরে উনি অ্যাপ্লাই করেছেন এবং মোটামুটি 6 মাস পার হয়ে গেছে, আরো কয়েক বছর পার হয়ে গেছে, এমন হতেই পারে। কিন্তু যদি ওই যে ভিজিট ভিসার যে 6 মাস এখানে থাকার পারমিশন ছিল, সেটা যখন চলে গেল, উনি যদি কোনো ওটার এক্সটেনশনের জন্য না অ্যাপ্লাই করে থাকেন, কোনো অন্য কিছুতে ট্রান্সফার না হয়ে থাকেন, যেমন F1 অর সামথিং এল, তখন জাস্ট বিকজ উনি ওই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন তা দিয়ে ওনার স্ট্যাটাস থাকে না। এবং যেহেতু কেসটা এখনো পেন্ডিং আছে, অ্যাসাইলাম এখনো অ্যাপ্রুভড হয় নাই, ফলে উনি এই যে সোকল ইলিগাল আনডকুমেন্টেড এটসেট্রা। তো এই যে একটা অবস্থা, এই অবস্থায় যদি আপনি বাইরে যান আর যদি উনি কোর্ট কেসে থাকেন বা যেভাবেই হোক, তাহলে উনি নিজেকে সেলফ ডিপোর্ট করে দিলেন। তার মানে উনি যখন ফিরবেন তখন উনি একজন ডিপোর্টেড পার্সন অলরেডি, এবং ইজ সাবজেক্ট টু 10 year bar in getting back। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থাটা। মানে তাহলে কি দাঁড়ালো, উনি কানাডা যাবে, ফিরে আসবে, সমস্যা হবে, দ্য আনসার ইজ ইয়েস। হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে ধরুন যে না, হতে পারে না, হ্যাঁ হবে, হবেই। হ্যাঁ, এখানে কোনো হতে তো যদি নাই। এরকম হয় কারো ক্ষেত্রে যে সে অ্যাসাইলাম সিক করেনি, কিন্তু ভিজিট ভিসায় সে একাধিকবার আসছে গেছে, 3-4-5 মাসও থেকেছে, আবার গেছে বাইরে, গেছে হয়তো সৌদিতে গেছে, মালয়েশিয়া গেছে, বা অন্যান্য দেশে গেছে, কানাডাতে গেছে, ব্যাক করেছে, এরকম আবার এখন কানাডাতে ধরুন আছে, সেখানে যদি থেকে আবার আমেরিকায় ঢুকতে চায়, তার কোনো সমস্যা হবে কিনা?
সেখানে হচ্ছে আপনি এখানে কতদিন ছিলেন সেটার উপরে। ধরেন যদি আপনি যেই কদিন আপনাকে থাকতে দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 6 মাস হতে পারে সাধারণত যেটা হয়, হুম হুম কিন্তু অনেকে 2 মাসও দেয়। হুম হুম। হ্যাঁ, যে মানে যখন জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন কি হচ্ছে এই কথাবার্তা বলে বর্ডারে এসে, তখন দেখা গেলো যে ওরা মানে 2 মাস হলেই যথেষ্ট। এটা 2 মাসও দিতে পারে, মানে 1 সপ্তাহ দিতে পারে, হোয়াটএভার ইট ইজ, যেই সময়টা ওরা দিয়ে দিল হ্যাঁ হ্যাঁ তার বেশি যদি আপনি থাকেন, থেকে আপনি যদি বাইরে যান, তখন ভিতরে নিয়ে আসতে সমস্যা হবে, নাম্বার 1। আর যদি সেটা 6 মাসের বেশি হয় এবং 1 বছরের কম হয়, এইরকম অবস্থায় থেকে যদি আপনি বাইরে যান, মানে ইলিগালি 6 মাস, যে 6 মাস দিয়েছে ওইটা না, আপনি তার বাইরে 6 মাসের বেশি যদি ইলিগাল থাকেন এবং 1 বছরের কম, তাইলে বাইরে গেলে আপনি 3 বছরের জন্য ঢুকতে পারবেন না। এর মধ্যে কোনো হতে টতে নাই, গেল। আর যদি আপনি 1 বছর বেশি ইলিগাল থেকে আপনি এখান থেকে বাইরে যান, তখন ঢোকার সময় আপনি 10 বছর ঢুকতে পারবেন না। দ্যাটস ইট। এর মধ্যে কোনো ইফস এন্ড বাটস নাই। কিন্তু যদি তাকে যেটুকুন সময় থাকতে দিয়েছে সেই সময় থেকে চলে গেছে, 2-3 বার গেছে আইছে, এখন কি আবার সে ঢুকতে গেলে, ধরুন ক্যানাডায় আছে, ক্যানাডা থেকে সে যদি আসতে চায় কোনো সমস্যা হবে কিনা? অ্যাবসলিউটলি নট, যেহেতু উনি আচ্ছা ওই যে যেই সময়টা দিয়েছিল ওর মধ্যে চলে গেছেন। আচ্ছা আর আমি যেই সিচুয়েশনটা বললাম এটার বাইরে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার এই চমৎকার উত্তর দেওয়ার জন্য। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার বলছিলাম। জি আচ্ছা, আমি প্রশ্ন করছি, জি ইমিগ্রান্ট হিসেবে আমেরিকাতে আসার পরে জি কাজ না পাওয়ার কারণে আনএমপ্লয়মেন্ট নিয়েছিলাম, মানে ক্যাশ ইনসেন্টিভ আর হলো স্ন্যাপ। আর হলো আমার বাচ্চা হওয়ার পরে উইক না হয়েছে, জি আর আমি আমার মায়ের হোম কেয়ার করি, এতে কি সিটিজেনশিপে কোনো এফেক্ট পড়বে কিনা? আর আমি গ্রিন কার্ড হোল্ডার হিসেবে যদি কানাডাতে যাওয়া আসা করি, তাতে কোনো সমস্যা হবে কিনা? অনেক ধন্যবাদ শাহরিয়ার আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আপনার সিটিজেনশিপের ক্ষেত্রে এটা কোনো ইনএলিজিবিলিটি না যে আপনি পাবলিক বেনিফিট নিয়েছেন, গেল। আর কানাডা গিয়েছেন, এসছেন, কোনো সমস্যা নাই। আর আচ্ছা, আপনি আনএমপ্লয়মেন্ট নিয়েছেন, এইটা কোনো পাবলিক বেনিফিট না, ইউ আর্নড ইট। আপনি ট্যাক্স দিয়েছেন ওইখান থেকে, এটা একটা ইন্স্যুরেন্সের মতো। আপনার যদি কাজ করতে করতে আপনি চাকরি হারান, হ্যাঁ, সেখানে আপনি আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিচ্ছেন, হ্যাঁ, সেটা ওই পাবলিক ওয়েলফেয়ার বেনিফিট না। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি সিচুয়েশন। এখন সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে যেমন অন্যান্য ক্ষেত্রেও, মানে যে কোনো ইমিগ্রেশন বেনিফিট পাওয়ার ক্ষেত্রে একটা অন্যতম ব্যাপার, ইস্যু আপনাকে স্যাটিসফাই করতে হবে এই এলিমেন্টটা, সেটা হচ্ছে আপনার পার্সন অফ গুড মোরাল ক্যারেক্টার। এবং এইটার হেন জিনিস নাই যেটা এটার মধ্যে আসে না। হ্যাঁ, তো এখন এই যখন সিচুয়েশনটা, এইটার আন্ডারে কোনটা কি নিয়ে আসবে, হ্যাঁ, সেগুলোর কোনো মা বাপ নাই। যদিও এখানে বলতেছেন যে আপনি যে ওয়েলফেয়ার বেনিফিট নিয়েছেন এটার কারণে আপনি ইনএলিজিবল না, অযোগ্য না, কিন্তু আলটিমেটলি আপনি সিটিজেনশিপ পাবেন কিনা, যে কোনো ইমিগ্রেশন বেনিফিট যেহেতু আফটার অল ডিসক্রিশনারি, ওই ক্ষেত্রে যদি আপনাকে ধরে তখন সমস্যা হবে। হ্যাঁ, তো এখন এই ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে, আপনি যে বেনিফিটটা নেন, হ্যাঁ, আপনি যেই বয়স আপনার, সেটা একটা, মানে মোট কথা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আপনি যদি কোনো ওয়েলফেয়ার বেনিফিট নেন, আপনি কার হোম কেয়ার করেন সেটা ইস্যু না, উনি কোত্থেকে টাকাটা নিয়ে আপনাকে দিল সেটা হচ্ছে ইস্যু। হ্যাঁ, আপনি একটা চাকরির মতো করেন, সেটা যে কেউ করতে পারে, কিন্তু কথা হচ্ছে আপনাকে যিনি টাকাটা দেয়, ওনারা কোন ফান্ড থেকে কিভাবে করে টাকাটা পেয়ে আপনাকে দিল, ওনার ব্যাপারে ইস্যুটা হচ্ছে এখানে। হ্যাঁ, তো সুতরাং আমি ওনার যে ফ্যাক্ট প্যাটার্ন দেখলাম, আমি এখানে কোনো ইস্যু দেখি না, মানে না সলভ করার মতো কোনো ইস্যু দেখি না। এই হচ্ছে আমার বক্তব্য। স্ন্যাপ তো নিয়েছে। আমার কথাটা হচ্ছে যে উনি কি কি জিনিস নিল এবং সেই সময় ওনার যে অবস্থাটা, হ্যাঁ, মানে যেমন আপনি বললেন আমি কোনো কাজ করি না, হ্যাঁ, আপনার এইখানে আপনি নিউ ইয়র্ক শহরে থাকেন, ফ্যামিলি আছে ইত্যাদি, বা আপনি ফ্যামিলি আছে কি নাই, আপনি কেউ বিশ্বাস করবে না যে আপনি একজন ইয়াং মানুষ, আপনি কাজ করবেন। কিন্তু যদি এমন একটা অবস্থা হয় যে আপনার যে বয়স, আপনার যে অসুস্থতা, বিভিন্ন কিছু নিয়ে, সেখানে তারা একটা জাজমেন্ট কল করবে
এই হচ্ছে আমার বক্তব্য। হ্যাঁ, কিন্তু ওই স্ন্যাপ কি জিনিস, হোম কেয়ার কি জিনিস, এগুলো প্রতিটার যে আলাদা আলাদা যে অ্যানালাইসিস আছে সেটা আমি এখানে করতে চাচ্ছি না। প্রথম কথা হচ্ছে হয়তো আমি জানিও না, কারণ আমার কাছে তো সব ইনফরমেশন নাই, এটা টাকাটা কোত্থেকে আসলো। হ্যাঁ, এই হচ্ছে আমার বক্তব্যটা। আচ্ছা, তো উনি যে ওই কানাডায় যেতে চান গ্রিন কার্ড নিয়ে, কানাডায় কোনো সমস্যা হবে কিনা? দ্য আনসার ইজ নো। অনেক ধন্যবাদ শাহরিয়ার, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। একটি প্রশ্ন নিক নিঝুর নিয়ে আবার টেলিফোনে যাব। জাস্ট ওয়ান্টেড টু নো মাই ফাদার ইমিগ্রেশন ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস স্টিল শোয়িং অ্যাজ রিফিউজড সিন্স 1 year আফটার হ্যাড সাকসেসফুল ইন্টারভিউ, শুড আই গো ফর ম্যান্ডামাস নাও? উনি কি করতে পারেন? না, এইখানে ম্যান্ডেমাসের আমি কিছু দেখি না। আচ্ছা, হ্যাঁ, ওনার যদি সাকসেস মানে ওনার ইন্টারভিউর অবস্থান যদি ওনার কাগজে পত্রে কি দিয়েছে ওইখানে, হ্যাঁ, সেই জিনিসটা দেখা দরকার যে এখানে কেন রিফিউজ লিখবে, আবার বলা হচ্ছে সাকসেসফুলি ওটা শেষ করেছেন। হ্যাঁ, ওনারা হয়তো ভাবছেন উনি সব ইনফরমেশন ও সব প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু এখানে হয়তো আরো কিছু ইস্যু আছে যেটা নিয়ে তারা এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারির মধ্যে ফেলে রেখেছেন। হ্যাঁ, তো অনেক সময় ওই যে স্ক্রিনে যে জিনিসগুলো দেখা যায় ওইখানে অনেক সময় কনফিউজিং, অনেক সময় ভুল তথ্য দেওয়া থাকে। হ্যাঁ, আপনারা এটা একবারে সরাসরি ওখান থেকে কিছু একটা অফিসিয়াল বক্তব্য নেওয়ার চেষ্টা করতে পারেন। অনেক ধন্যবাদ নিক নিঝু, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমি ওয়াকিল বলছিলাম ফ্লোরিডা থেকে। জি, তো আমার আম্মু আসছিলেন B1 B2 ভিসায়। তো উনি সেকেন্ড টাইম আসছেন। তো এখন ওনার অলমোস্ট 4 মাস, ওনার I-94 এক্সপায়ার হবে, আর 1 মাসের মতো সময় আছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যদি এখন অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করি, কারণ 1 মাস সময় আছে, এর মধ্যে যদি কোনো রেসপন্স না পাই, তাহলে কি উনি ইউএসএ তে থাকতে পারবেন না চলে যেতে হবে? একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, উনি অ্যাডজাস্টমেন্ট করার পরে যদি মানে উনি কি ট্রাভেল করতে পারবেন? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মির মিজান। এখানে পিটিশনার কে হবেন? যিনি প্রশ্ন করছেন উনি কি উনি citizen? 135 উনি 135 অ্যাপ্রুভ হয়ে গেছে 130 অ্যাপ্রুভ হয়ে গেছে 20 দিন আগে। কে অ্যাপ্লাই করেছেন আমি একটু শুনি না, আমাকে কাইন্ডলি একটু হেল্প করেন। আবার একটু কে বলুন। ওনার জন্য অ্যাপ্লাই আচ্ছা, করেছেন? আমি করছিলাম অ্যাপ্লাই আমার আম্মার জন্য। আপনি একজন নাগরিক, আমেরিকান ছেলে, হ্যাঁ। নাগরিক। জি আচ্ছা। জি জি জি। এই যখন অবস্থা হয়ে গেছে ওনাকে পাঠাবেন না এখন। আচ্ছা, আপনি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস ফাইল করে দিবেন কালকের মধ্যে। আচ্ছা, গেল। আর একটা কথা হচ্ছে, যদি পিটিশনার সিটিজেন হন, এটা ইমিডিয়েট রিলেটিভ কেস হন, যেন সিটিজেনের মা, এই ক্ষেত্রে ওনার যদি 1 বছর মানে ওনার যতদিন ওইটা সময় আছে, 1 মাস বললেন, এটা সময়টা পার হয়ে গেলেও উনি এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করতে পারবে, অ্যাজ লং অ্যাজ উনি ভিসা নিয়ে ডেজিগনেটেড পোর্ট অফ এন্ট্রিতে এসে, যেমন এয়ারপোর্টে ইন্সপেক্টেড হয়ে অ্যাডমিটেড হয়ে ভিতরে ঢুকেছেন, এই যে গ্রুপটা, এবং তাদের জন্য পিটিশনটা করেছেন যিনি উনি সিটিজেন এবং ওনার ইমিডিয়েট রিলেটিভ, ওনার নিজের ছেলে, এই ক্ষেত্রে ওইটা কাজ করে না যে ওনার ওই যে আউট অফ স্ট্যাটাস হয়ে গেছে, তাহলে আর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস হবে না। উনি যদি গ্রিন কার্ড হোল্ডার হইতো, প্রথম কথা হচ্ছে তখন তো উনি অ্যাপ্লাই করতে পারতো না। ইভেন যদি ওনার স্পাউসের জন্য অ্যাপ্লাই করতো, ওইটা করতে পারতো না, বিকজ উনি গ্রিন কার্ড হোল্ডার, এটা প্রেফারেন্স ক্যাটাগরি গেল। এই ক্ষেত্রে উনি মানে কোনো অসুবিধা হবে না, পিরিয়ড। এটা হলো শেষ কথা। আচ্ছা, এখন উনি প্রশ্ন তুলতেছে যেটা আমি পছন্দ করি না, কিন্তু ওইটার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি, যে উনি কি এর মধ্যে আবার দেশে যেতে পারবে কিনা, ট্রাভেল ঠিক করতে আছে? পারবে কিনা? হ্যাঁ। আচ্ছা, উনি যদি এই যে 1 মাস হয়ে গেছে আর আছে, মানে ওনার স্ট্যাটাস একটা ভ্যালিড নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস এখনো আছে, এইটা থাকতে থাকতে যদি এই পিটিশনটা ফাইল মানে এই I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশনটা যদি প্রপারলি ফাইল করা যায়, তাহলে উনি I-131 অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ানো নিয়ে উনি বাইরে ট্রাভেল করতে পারবে। দ্য আনসার ইজ, এটা স্বপ্ন ভাববেন না এখন। আমি চাচ্ছি না। কেন চাচ্ছি না? আমি আমার কাছে আসলে আমি অঙ্ক করে দেখা দিতে পারবো, এর মধ্যে যেন কোনো কথা না ওঠে। এটা যখন আমি করি না, তখন গিয়ে আরেক জায়গা থেকে করাই নিয়ে আসে,
খুব খুশি টুশি থাকে, কদিন পরে আস্তে আস্তে মনটা ছোট হইতে থাকে। সুতরাং আমার কাছে আসলে আমি অঙ্ক করে দেখা দিতে পারবো, কেউ যাবে না গ্রিন কার্ড হওয়ার আগে। নেক্সট প্রশ্ন করেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি এম খান বাচ্চু। জি, আমি 64 বছর পাসপোর্ট হোল্ডার। আপনার কথা শুনতে পাচ্ছি না, ভেঙে যাচ্ছে। আপনি কি স্পিকারে দিয়ে কথা বলছেন? স্পিকারটি দয়া করে বন্ধ করুন। ঠিক আছে, আমি টেলিভিশনের সাউন্ড অফ করে দিচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি মোবাইলে যদি ফোন করে থাকেন স্পিকারটা বন্ধ করুন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি তো এখানকার পাসপোর্ট হোল্ডার, জি, এবং আমি 11-12 বছর হয়ে গেছে আমি এখানে আমি জেএফকে এয়ারপোর্টে জব করতাম। জি। রিসেন্টলি আমি করি না জব। জি। এই অবস্থায় আমি কি বাংলাদেশে ধরেন দীর্ঘদিন 4-5 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর বেড়াতে পারবো কিনা? মানে গেলাম 1-1.5 বছর পরে আমি ফিরলাম, তো আমার কোনো অসুবিধা হবে কিনা? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি মীর মিজানুর রহমান। না, হবে না। আপনি যেহেতু পাসপোর্ট হোল্ডার, আমেরিকার নাগরিক, সুতরাং আপনার জন্য 1-1.5 বছর, 2 বছর, 5 বছর থাকাটা সমস্যা হবে না বলেই মতামত দেওয়া যাচ্ছে। সুতরাং আপনি নিশ্চিন্তে যেতে পারেন এবং আসতেও পারেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই আরও 2-4 জন টেলিফোন করেছে বা অনেকেই দেখলাম টেলিফোনে লাইনে আছেন এবং ফেসবুকেও প্রশ্ন করেছেন। সত্যি আপনাদের সময় অভাবে আপনাদের প্রশ্ন উত্তর দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আমাদের হাতে সময় নেই, সময়ের দৈত্যে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, এই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এই শীতের রাত্রিতে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং অনেকগুলো ভালো প্রশ্নের আজকে বিষয়টি আলোচনা করেছেন, অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা রিটার্নিং রেসিডেন্স ভিসা অর্থাৎ অকার্যকর গ্রিন কার্ড যদি কারো থেকে থাকে সেটা কিভাবে আবার ফেরত পাওয়া যাবে সেটি নিয়ে বিস্তারিত কথা বলেছে। আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।